জুন মাস এসে গেল, আর 2-3 মাস পরেই পুজো। আর পুজো মানেই পূজাবার্ষিকী। প্রতি বছর প্রচুর পূজাবার্ষিকী বেরোয়, প্রচুর পূজাবার্ষিকী আমরা কিনি, আমাদের মনের খিদে মেটায় পূজাবার্ষিকী। এবং সেটা আজ নয়, বহুদিন ধরে, মানে প্রায় ডাইনোসরের আমল থেকে বাঙালির মনের খিদে মেটায় হচ্ছে পূজাবার্ষিকী প্রাথমিকভাবে, অ্যামংস্ট আদার থিংস। কিন্তু এহেন পূজাবার্ষিকীগুলো পড়া হয়ে যাওয়ার পরে কী হয়? পড়া তো হয়ে গেল, দারুণ হলো। পড়া হয়ে যাওয়ার পরে কী হলো? আপনি কি বাড়িতে স্টোর করে রেখে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, ইঁদুরে কাটছে, বিড়াল নিয়ে খেলছে, অনেক কিছু হতে পারে। কোনটা হচ্ছে পূজাবার্ষিকীদের ভবিষ্যৎ কী? আজকে সেটাই জানার চেষ্টা করব। এবং সেই পূজাবার্ষিকীগুলোকে কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায় কি একটু সায়েন্টিফিকভাবে, আজকে সেটাই জানার চেষ্টা করব। চলুন ভিডিওতে ঢুকি। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট, এডিটর, সিইও, সেক্রেটারি, সমস্ত কিছু আমি। এবং আপনারা এসে গেছেন বৈপ্লবিকের আরেকটি ভিডিওতে, যেখানে আমরা সমস্ত কিছু বই রিলেটেড যা কিছু হতে পারে, সেটা নতুন বই, বুক হল, উপন্যাস, কবিতা, ছোটো গল্প, নাটক, প্রবন্ধ, সব কিছু নিয়ে আলোচনা করি। অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে কিছু সেরিব্রাল কন্টেন্ট আনবো ডেফিনেটলি, যেগুলো বই নিয়ে আমাদের ভাবাবে। পড়ে যাওয়া হচ্ছে, বই কিনে যাওয়া হচ্ছে, স্ট্যাক করা হচ্ছে, দেখানো হচ্ছে লোককে আজকে 550টা বই কিনে ফেললাম 5 লাখ টাকা খরচা করে। তারপরে কি, সব কিছু নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা হবে। চলুন ভিডিওতে ঢুকে পড়ি ঝপাত করে। দেখুন, বাঙালির সঙ্গে পূজাবার্ষিকীর সম্পর্ক হচ্ছে একদম আত্মার সম্পর্ক। বাঙালির মননে বলুন, জীবনযাত্রায় বলুন, জীবনশৈলীতে বলুন, পূজাবার্ষিকীর একটা ভয়ানক টাইপের প্রভাব রয়েছে আর কি। পুজো আসলেই আমরা দেখতে পাই যে সব পেপারওয়ালারা, যে সমস্ত দাদারা, ছোটোবেলায় দেখতাম কাকুরা, জেঠুরা যারা পেপার বিলি করেন বিভিন্ন বাড়িতে, তারা সব পূজাবার্ষিকীর নতুন নতুন বই এবং মোটা মোটা দিস্তা দিস্তা করে সাইকেলের র্যাকে বেঁধে নিয়ে ছুটছেন আর কি। আমাদের বাড়িতেও আসতো। যদি আমার বাড়িতে পূজাবার্ষিকী যত না পেপারওয়ালা কাকারদের কাছ থেকে এসছে, তার থেকে বেশি এসছে আমার বাবা মার কাছ থেকে। আমার বাবা মা দুজনেই চাকরি করতেন, তো তারা ফেরার সময় নিয়ে আসতেন। এবং সেই স্মৃতিগুলো আজ পিতৃদেব গত হয়েছেন, বহুদিন হয়ে গেল, প্রায় 15 বছর, কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে আর কি। মানে বাবা অফিস থেকে ফেরার সময় পূজাবার্ষিকী নিয়ে আসছে, এবং ঠিকঠাক যদি না নিয়ে আসতে পারতেন তাহলে তার সঙ্গে রাগারাগিও হতো, তাও হয়েছে। এবং সেই সময় রাগ ভাঙানোর জন্য এক্সট্রা টাকা দিয়ে আবার আরও নতুন একটা বই নিয়ে আসে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো হয়েছে। তো মেমোরিজগুলো ভয়ানক আর কি, মানে খুবই একটা পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। যে সমস্ত মানুষেরা এখন নেই তাদের কথা মনে করিয়ে দেয়, সেগুলো হয়েছে। তো ছোটোবেলায় আনন্দমেলা, দিস্তা ইস্তা প্রতি বছর আসতো, জমে যেত। তারপরে আর একটু বড়ো হওয়ার পরে দেশ, আনন্দবাজার পত্রিকা, এমনি পত্রিকা যেটা একটু সরু করে যেটা বার করতো, সেটা হয়েছে। তারপরে আনন্দলোক একটু আরও বেশি বড় হয়ে যাওয়ার পরে, বাট মূল উদ্দেশ্য সেগুলোই ছিল যে নতুন নতুন উপন্যাস, ছোট গল্প, ম্যাচিওর্ড এজে এসে কবিতা যখন বুঝতে শুরু করলাম। তার আগে কমিক্স ছিল, নানা রকম, মানে আলাকার্টে একদম পুরো স্পেকট্রামটাই গল্পের বই পড়া শুরু করা এবং পাঠক হয়ে ওঠা, তার যে একটা দীর্ঘ জার্নি, মানে কমিক্স থেকে শুরু করে আনন্দমেলা, শুকতারার হাত ধরে পরবর্তীতে দেশ পত্রিকা ইত্যাদি, এই যে একটা স্পেকট্রাম, এই যে একটা জার্নি বিশাল, এই জার্নি কিন্তু পুরোটাই অন্তত আমাদের সেই শারদীয়ার হাত ধরেই হয়েছে। এই কথা অস্বীকার করার কোনো মানে হয় না। আমার মনে হয় আপনাদেরও এই ধরনেরই অভিজ্ঞতা আছে আর কি, ছোটোবেলা থেকে আস্তে আস্তে করে বড় হয়ে ওঠা। বাট এই যে জার্নিটা চলতে চলতে একটা সময়ের পরে যখন বাড়িতে প্রায় সব মিলিয়ে 40-50টা 60টা পূজাবার্ষিকী জমে গেল, সেটা আনন্দমেলা হোক, দেশ, পুরো স্পেকট্রামটাই আমি বললাম, শারদীয়া, শুকতারা, তখন একটা চিন্তা মাথায় আসলো যে এরপরে কী করব। তো সেইটা একটা ব্যাপার। বাড়িতে আস্তে আস্তে করে স্পেসের একটা সমস্যা তৈরি হতে শুরু করলো। প্রচুর পূজাবার্ষিকী রাখবো কোথায়, আস্তে আস্তে করে বাড়ি থেকে সমস্যা হচ্ছে যে এর জায়গায় তো অন্য কিছু রাখা যায়। বুকশেলফ শুধু পূজাবার্ষিকীতে ভর্তি, আর প্রতি বছরই 4-5টা 6টা করে পূজাবার্ষিকী অ্যাড হচ্ছে। তো সেই সময়ই প্রথম চিন্তাটা আসে যে এই পূজাবার্ষিকীগুলোকে তাহলে কী করবে, এগুলো কি বিক্রি করে দেবো? এতদিনের মেমোরি, মেন তো একটা বইয়ের সঙ্গে একটা, মানে এখন যে ইবুক পড়া হয় আর কি, ইবুকের সঙ্গে ফিজিক্যাল কপি বইয়ের এইটাই হচ্ছে মেন ডিফারেন্স হয়। আপনি বই ফিজিক্যাল কপিও যেরকমভাবে এনজয় করতে পারবেন, ইবুকও সেরকমভাবে এনজয় করতে পারবেন। আমার কাছে ইনফ্যাক্ট 2টো কিন্ডেল আছে, আমি ইংরাজি বই বেশিরভাগই ওখানে পড়ি। বাট দেয়ার ইজ ওয়ান মেজর ডিফারেন্স, ফিজিক্যাল কপির সঙ্গে না আপনার মেমোরি অ্যাটাচড হয়ে যায়। কবে কিনেছিলেন, কোন দোকান থেকে কিনেছিলেন, কাদের থেকে কিনেছিলেন, কত দাম নিয়েছিল, আপনি ওই বইটা নিয়ে যদি কোথাও গিয়ে থাকেন তাহলে কোথায় গেছিলেন, এই সমস্তই না মেমোরি আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে যায় আপনার ব্রেনে। ইবুকে সেইটা হয় না। বাট যাই হোক, সেই একটা বই বেচে দেওয়া, একটা বই ডিস্ট্রয় করে দেওয়া, মানে ওই একটা মেমোরির একটা পার্টকে ডিস্ট্রয় করে দেওয়া, উইচ ইজ ভেরি পেনফুল।
তো সেই সময় একটা প্ল্যান মাথার মধ্যে আসে আর কি। আমি সেরকম করতে এর আগে কখনো কাউকে দেখিনি, এখন হয়তো অনেকেই করে থাকবে, আমার জানা নেই আর কি। কিন্তু আমি আপনাদের বলতে পারি যে শারদীয়া বা পূজাবার্ষিকী পড়া হয়ে যাওয়ার পরেও কিন্তু জমিয়ে রাখা যায়, একটু সিস্টেমেটিক, একটু সায়েন্টিফিক ওয়েতে জমিয়ে রাখা যায়। সেইটাই আজকে আপনাদের দেখাবো। আপনি আপনার শারদীয়াটিকে একটু সায়েন্টিফিক্যালি গেলে ঠিক এই রকম একটা বইতে কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারবেন, যেখানে আপনার সেরা লেখাগুলো ধরা থাকবে, পুরনো মেমোরিজ থাকবে, নতুন মেমোরি তৈরি হবে। এইটা নিয়েই কীভাবে করতে হয় চলুন আজকে এবার সেইটা দেখি। যে এই একটা শারদীয়া, যেটা এরকম দেখতে, এটা গত বছরের দেশ, কভারটা খুব সুন্দর ছিল, মানে ধরতেই খুব ভালো লাগে। এই ধরনের একটা বই, আরও অন্যান্য অনেক কিছু, কী করে গিয়ে আলটিমেটলি এরকম হয়ে যায় এবং কীভাবে এটাকে প্রিজার্ভ করে রাখা যায়, চলুন এর পরের সেকশানে যাব। তো এইবারে আমরা চলে আসি যে কিভাবে আমরা শারদীয়া থেকে বা পূজাবার্ষিকী থেকে কেটে কুটে আমরা বই বাঁধিয়ে নিতে পারবো। প্রথমে আপনাদের এটা করতে গেলে ডিসাইড করতে হবে যে একটা শারদীয়া, ধরুন আমি দেশ 2025-এর কথাই বলছি, 2024 সরি। তো আমরা জানি যে কোনো পূজাবার্ষিকীতেই প্রচুর কিছু জিনিস বেরোয়, কিছু উপন্যাস বেরোয়, ছোটো গল্প বেরোয়, কবিতা বেরোয়, প্রবন্ধ বেরোয়, বেশ কিছু নতুন নাটক প্রকাশিত হয় না বললেই চলে। আগে প্রকাশিত হতো, সে সময়ও দেখেছি, তবে এই মুহূর্তে প্রকাশিত হয় না। তো যাই হোক, আমি এই 1431 বা 2024-এর দেশ, তাহলে এটা খুলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডিসাইড করে দিতে হবে আপনি কোন কোন উপন্যাসটা রাখবেন। আপনি চাইলে আপনার যদি সবই উপন্যাস পছন্দ হয় আপনি সবই রেখে দিতে পারেন, কিছু বিশেষ উপন্যাস আপনি রাখতে পারেন। সেরকমভাবে ছোটো গল্প আপনাকে ডিসাইড করতে হবে, কবিতা ডিসাইড করতে হবে। সেগুলো ডিসাইড করে তারপর এই বইটাকে খুব নির্মমতার সঙ্গে কিন্তু ডাক্তারি প্রিসিশনে ছিঁড়ে ফেলতে হবে, বইটাকে ডাইসেক্ট করতে হবে, যেটাকে বলে। ডাইসেক্ট করে আপনাকে উপন্যাস, ছোটো গল্প, কবিতা আলাদা করতে হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি একের বেশি বই থেকে আপনি আপনার কালেকশন বানাতে চান, তাহলে এই সানন্দা ছিল 2024-এর, সেটা থেকেও আপনার পছন্দের লেখাগুলো বার করে নিতে হবে। 1431-এর পত্রিকা ছিল, সেখান থেকে বার করে নিতে হবে। সেখান থেকে বার করে নিয়ে আপনি টোটাল উপন্যাসগুলোকে এক জায়গায় করতে পারেন, ছোটো গল্পগুলোকে এক জায়গায় করতে পারেন, কবিতাগুলোকে এক জায়গায় করতে পারেন, করে বাঁধিয়ে নিতে পারেন। বাঁধিয়ে নিয়ে আপনার ইচ্ছা মতন করে বাঁধাতে পারেন। যেরকম আমার কাছে এই মুহূর্তে হাতের সামনে একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের 10টি উপন্যাসের একটি বাঁধানো বই রয়েছে। কি আছে এটার মধ্যে একটু দেখে নিই। এখানে উপন্যাস রয়েছে বেসিক্যালি 10টা। রাকা, রানু ও ভানু, মনোভূমি। রানু ও ভানু বিখ্যাত উপন্যাস এবং খুবই ভালো। বিখ্যাত থেকে বড় কথা হচ্ছে ভালো। বিখ্যাত অনেক উপন্যাসই আছে যেগুলো খুব একটা ভালো নয় আর কি, তো ভয়ানক ভালো লেখা আর কি। মনোভূমি খুব সুন্দর, নিঃসঙ্গ সম্রাটও তাই। রূপকথার মানুষ সুনীলবাবুর শেষের দিকের লেখা, কিন্তু বেশ ভালো, বেশ ভালো। হে মহাজীবন, দুই নারী হাতে তরবারি, এটা আমি পড়েছি, ভালোই। এটা নিয়ে যতদূর সম্ভব একটা সিনেমা হয়েছিল, একটু চেক করে নেবেন, আমি শিওর না। মনের মানুষ একদম ক্লাসিক, একেবারে ক্লাসিক লেখা। মনের মানুষ যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন, দুর্ধর্ষ, কিছু বলার নেই। এরপরে আছে হচ্ছে বেসিক্যালি দুখানা বড় গল্প, অজানা দেশ আর বৃষ্টি পতনের শব্দ, আর এদিকেও বেশ কিছু বড় গল্প রয়েছে। শারদীয়াতে আগে বেশ, মানে ধরুন 20-25 বছর আগে পর্যন্ত 3টে সেগমেন্টে লেখা বেরোতো। একটা হচ্ছে উপন্যাস, একটা বড় গল্প, একটা ছোটো গল্প। বড় গল্প বেরোনোর চল এখন প্রায় বন্ধ হয়ে গেছে, এখন আর শারদীয়াতে বড় গল্প টাইপের সেগমেন্ট থাকে না। তো যাই হোক, এখানে সুনীলবাবুর বেশ কিছু 4টে আর কি বা 5টা বড় গল্প রয়েছে। তো এরকমভাবে এই সংকলনটা করেছিলাম। এই রকম আমার কাছে প্রায় 60-70টা মতন সংকলন আছে। আপনি আমি যেরকম পছন্দের লেখকের 10টা উপন্যাস, অর্থাৎ 10 বছর ধরে জমিয়ে শারদীয়া জমিয়ে একবারে কেটে ডাইসেক্ট করে তারপর 10টা উপন্যাস আলাদা করে নিয়েছিলাম, সেইভাবে করে জিনিসটাই করেছিলাম। আপনি চাইলে এক বছর ধরেও করতে পারেন, আমি সেটাও করেছি পরবর্তীকালে। 10 বছর ধরে উপন্যাস জমিয়ে, মানে শারদীয়া জমিয়ে রাখবার মতন স্পেস অতটা সবসময় থাকে না। তো এখন আমি যেটা করি যে কেটে নিয়ে আলাদা করে প্রতি বছরেরটা প্রতি বছরই করি। আচ্ছা, এটা গেল একটা শারদীয়ার কথা। এই সেম সিস্টেম আপনি ফলো করে আপনি কিন্তু যে পাক্ষিক দেশ বেরোয়, সেই পাক্ষিক দেশ থেকেও কিন্তু উপন্যাস কেটে, মানে ধারাবাহিক যে উপন্যাসগুলো বেরোয় সেগুলো যদি আপনার মনে হয় যে একবারে আমি আনন্দ পাবলিশার্সের বই
700, 800, 1000 টাকা, 1200 টাকা খরচা করে একবারে কিনবো না। আপনি চাইলে কিন্তু সেই ধারাবাহিকগুলোকেও কেটে কেটে জমিয়ে রাখতে হবে। যতদিন ধরে ধারাবাহিকটা বেরোবে, 1.5 বছর, 2 বছর, 1 বছর, এখন 6-8 মাসেও ধারাবাহিক হয়ে যায়, সেভাবেও কিন্তু আপনারা একটা সংকলন, একটা বই বার করে ফেলতে পারেন। খুব বেশি পকেটের উপর চাপ আসবে না। এখানে যেরকম আমার কাছে দুটো আছে, আমি তারিখ দেখতে পাচ্ছি 25/5/2023 এটা বাঁধানো। দেশ থেকে ধারাবাহিক উপন্যাস কাঞ্চন ফুলের কবি, পুরোটাই আমার কাছে এখানে কিন্তু রয়েছে। মাসুদ আহমেদ, বাংলাদেশের লেখক, বেশ ভালো লিখছেন। যদিও আমি এখনও কাঞ্চন ফুলের কবি পড়ে দেখিনি, বাট যেটা শোনা যায় যে বইটা নাকি খুব খারাপ হয়নি। উদ্ধতকানি চিত্তানি বেরিয়েছিল সুতপা বসুর, তারিখও লেখা রয়েছে পাশে, 2022-2022। এটা ছোটো উপন্যাস, ছোটো ধারাবাহিক উপন্যাস। তো এটাও কিন্তু সাইজে অনেকটা এরকম হয়েছে। এইভাবে আপনারা কিন্তু প্রচুর লেখা জাস্ট লিগালি বাঁধিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু একদম ইললিগাল নয়। বই আপনি টাকা দিয়ে কিনছেন, আপনি সেটাকে শুধুমাত্র একটু ওই কাটাছেঁড়া করতে হবে, ডাইসেক্ট করতে হবে, ডাক্তার হতে হবে, বইয়ের ডাক্তার আর কি হয়ে তারপরে জিনিসটাকে নিয়ে আপনি কি করবেন, কাটাছেঁড়া করার পরে আপনাকে নিয়ে বুক বাইন্ডারের কাছে যেতে হবে। বুক বাইন্ডারের কাছে গেলে সে জিনিসটাকে বাঁধিয়ে দেবে। ধরুন এইরকম একটা সংকলন বাঁধাতে, আমি থাকি বেলগড়িয়াতে, এরকম একটা সংকলন বাঁধাতে 50 থেকে 60 টাকা মতন নেয়, হুইচ ইজ নাথিং। এত সুন্দর একটা বই আমার কাছে হয়ে যায়। যেরকম কাঞ্চন ফুলের কবি বইয়ের দাম হচ্ছে 1000 টাকা এখন, এটা আমি জানি। তো এইটা হচ্ছে মোটামুটি সিস্টেম। সামনে পূজাবার্ষিকী আবার আসছে, এবার থেকে করতে পারেন, তাহলে অল্প পয়সায় বই তো পড়া হচ্ছেই, বই রেখে দেওয়া হবে পরবর্তী প্রজন্মকেও দেওয়ার জন্য। আর যারা ফাউন্টেন পেনে ইন্টারেস্টেড, আমি বলছি যে আমি আমার লেখা টেখা সমস্ত কিছুই ফাউন্টেন পেনে করি। এটা হচ্ছে জার্মানির পেন, লামি, আমার খুব ফেভারিট পেন। লামি লেখা রয়েছে, হয়তো এখানে আসছে, রাইট। ক্লিপটা আইকনিক। তো এটাও একটা জার্মানির পেন, এটার নাম হচ্ছে কাওয়েকো, এটাকে বলে মিনি পেন। তো আপনারা যদি কেউ ফাউন্টেন পেনে ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, তো নতুন একটা ফাউন্টেন পেনের কমিউনিটি করা যাবে আর কি। এইগুলো একদম পুরো চেন করে, যাই হোক, এগুলো আলোচনা করার বিষয় এখানে নয়। এই হচ্ছে মোটামুটি টাইপের গল্প। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার এরকম যদি পরিচিত থাকে যারা বই পড়তে খুব ভালোবাসে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বই কিনে পড়তে চায় না, তাদেরকে এই ভিডিওটা কিন্তু রেকমেন্ড করতে পারেন। তবে ভিডিওটা শেষ করার আগে আরেকটা অংশ জুড়ে দিই, যেটা না নিলে পুরো ব্যাপারটা কমপ্লিট হবে না আর কি। এইটা আমার সুনীল, এত মোটা সুনীল, নীল লোহিত এবং বাণী বসুর একটা, শুধুমাত্র এই সংকলনটার মধ্যেই আমার কতগুলো উপন্যাস আছে বলে দিচ্ছি আপনাদের। সুনীলের আছে 9খানা উপন্যাস, নীল লোহিতের আছে হচ্ছে, পুরোটা মিলিয়ে আছে হচ্ছে 22টা উপন্যাস। এই বইটার মধ্যে 22টা টোটাল উপন্যাস আছে, 22টা উপন্যাস। তার মধ্যে 10টা সুনীলের, 7টা মনে হয়, বলছি 8টা সুনীলের, 8টা নীল লোহিত, 8 8 16 হলো, আর 6টা উপন্যাস আছে বাণী বসু। কেমন উপন্যাস কয়েকটা নাম বলে দিই, আপনাদের চেনা পরিচিতই বেরোবে আর কি। এখানে আপনি পাবেন হচ্ছে মনের মানুষ, আগেরটায় দেখালাম, এখানেও আর একটা মনের মানুষের কপি রয়েছে। এখানে সরস্বতীর পায়ের কাছে আছে সুনীলের, এটা সুনীলের লাস্ট উপন্যাস যেটা বেরিয়েছিল আমার মনে আছে। বিশাখার জন্মদিন এখানে রয়েছে, গড়বন্দিপুরের কাহিনী রয়েছে, এছাড়া বিজয় নিজের সঙ্গে। নীল লোহিতের এখানে একটা আমার ভয়ানক, নীল লোহিত আমার এমনি খুব ভয়ানক পছন্দের একজন চরিত্র আর কি বলা যেতে পারে। নীল লোহিত নিয়ে আলাদা করে ভিডিও এই চ্যানেলে নিশ্চয়ই আনবো। নীল লোহিত, হারিয়ে যাওয়া দিক, শূন্যপুর, বর্ণালীদি, সব মিলিয়ে মানে ওটা একদম সেই কিশোর মন থেকে গেঁথে বসে রয়েছে মনের মধ্যে। নিরুদ্দেশের দেশে বলে একটা এখানে উপন্যাস আছে, যে উপন্যাসটা আমার ভীষণ প্রিয়, পারলে পড়বেন, দারুণ। বাণী বসুর এখানে কিছু অসাধারণ লেখা রয়েছে, ঝড়ের খেয়া, সমুদ্রযাত্রা, উজান যাত্রা এবং খনা মিহিরের ঢিপি এবং আদার্স। 22টা উপন্যাস যদি আপনি এখন কিনতে যান, আপনি যদি 300 টাকা করেও ধরে নেয় একটা উপন্যাস, অ্যাভারেজে 6600 টাকা দাম হওয়া উচিত শুধুমাত্র এই 22টা উপন্যাস আপনাকে একসঙ্গে কিনতে। একটা ভলিউমের মধ্যে ধরে রেখেছি শুধুমাত্র প্ল্যানিংয়ের জন্যে, সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যাতে আপনারা ওইভাবে রাখতে পারেন। এটা আর একটা সংকলন,
এর মধ্যে এবার কাণ্ড কেদারনাথে সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প প্রথম যখন বেরিয়েছিল, সেই লেখাটা আমি কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে জোগাড় করেছিলাম। আপনাদের সেই প্রথম লেখার ইলাস্ট্রেশনটা একটু দেখানোর চেষ্টা করি। শারদিয়ার লেখার ইলাস্ট্রেশন, এবার কাণ্ড কেদারনাথে। এই জিনিস বাজারে নেই কোথাও, বই আছে অবশ্যই, কিন্তু এই জিনিস নেই। এখানে রমাপদ চৌধুরীর 6টা উপন্যাস আছে, মতিনন্দী কালকুট, বিমল কর, মানে এরকমই আর কি ব্যাপারটা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার খুব প্রিয় লেখক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই একটা 10টা উপন্যাসের সংকলন বানিয়েছিলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যেহেতু ছোটো, নভেলা টাইপের, তো সাইজও ছোটো, সুন্দর সুন্দর গল্প আছে। তার মধ্যে আমার খুব পছন্দের গল্প হচ্ছে এখানে বাঁশিওয়ালা। ধন্যবাদ মাস্টারমশাইটা অবশ্যই পড়বেন। এটা নিয়ে সিনেমা কখনো হয়নি, কিন্তু ধন্যবাদ মাস্টারমশাইয়ের মতন এত সুন্দর উপন্যাস মানে আমি খুব কমই পড়েছি আর কি সমকালে। দারুণ। এখানে ধন্যবাদ মাস্টারমশাইটা আমার খুব প্রিয়। বাঁশিওয়ালা খুব ভালো, কোলাজও ভালো, তীরন্দাজ, খারাপ কিছুই নেই এসব সব। এটা একদম রিসেন্ট, লোচন দাস শব্দকর, দেশ থেকে কেটে বাঁধিয়েছিলাম। দেশ আমি নিই, এই আমার একজন ভীষণ প্রিয় লেখিকা তিলোত্তমা মজুমদারের 10টি উপন্যাস বানিয়েছিলাম কেটে। জাস্ট সাইজের কম্প্যারিজনটা দেখুন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 10টি উপন্যাস, তিলোত্তমা মজুমদারের 10টি উপন্যাস। যাই হোক, এর মাধ্যমে কিন্তু কোয়ালিটির তারতম্য কিছু বোঝাতে চাইলাম না। সাইজ দিয়ে কোয়ালিটি হয় না। এটা শুধুমাত্র কারা বেশি লেখেন বা অনেকটা খেলিয়ে লেখেন, কারা কম লেখেন, সেটাই, আর কিছুই না। এর কোনো ইমপ্লিকেশন আর কিছু নেই। আচ্ছা, যে কোনো একটা বছরের সমস্ত শারদিয়া থেকে সব কিছু কেটে কুটে নিয়ে যেটুকু রাখার ইচ্ছা সেইভাবেও রেখে বাঁধানো যায়। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র লেখক অনুযায়ী দেখাচ্ছিলাম। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2021-এ এই জিনিসটা বানিয়েছিলাম। এটা শুধু 2021-এ আমার যে পছন্দের লেখা, সেই লেখাগুলোকে নিয়ে এখানে বাঁধিয়েছিলাম। এর মধ্যে আমি রেখেছিলাম গত জন্মের বউ, এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। সমরেশ মজুমদারের একাকিনী, সরঞ্জিতের ছাতিম, জয় গোস্বামীর মায়ের প্রেমিক, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সোনাডাঙ্গার বিল, প্রচেতা গুপ্তের পাথরের ডানা, শ্রীজাতর খরগোশ, আর মারু বেহাগ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের অন্বেষণ। কিছু আমি ছোট গল্পও রেখেছি এখানে। বাস এইটুকুই। ওইবার থেকে রেখেছিলাম 2021 থেকে। মোটামুটি এই, ইউ গেট দ্য পয়েন্ট। আর কিছু আলাদা করে বলার নেই, এটাই হচ্ছে ব্যাপার। এই করেই এতদিন ধরে প্রচুর বইয়ের সম্ভার তৈরি করেছি। আমার কাছে এরকম মনে হয় 50, 60টা, 65, 70ও হতে পারে। আমি খুব শিওরও নই যে কতগুলো আছে, সবই মানে উপরে তোলা রয়েছে। যাই হোক, এই ব্যাপার। আপনারা চাইলে এইভাবে বই সংগ্রহ করতে পারেন, তাহলে লং টার্মে অনেক কম টাকা খরচা করে কিন্তু প্রচুর ভালো ভালো বইয়ের সংগ্রহ গড়ে তুলতে পারবেন, যেগুলো আপনি পড়তে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবেন, ভাই বোন, ছেলে মেয়ে, সন্তান, যাই হোক না কেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারবেন। এবং একটা ইনএক্সপেন্সিভ ওয়েতে স্পেস বাঁচবে আপনার বাড়িতে। যদি আপনি ফ্ল্যাট টাইপের কোনো জায়গা থাকেন, যেখানে জায়গার একটু সংকুলান থাকে, সমস্যা থাকে, নিজের বাড়িতেও সমস্যা হতে পারে, কারণ এত এত বছরের বই। এক মিনিট, আমার বিড়ালটা, বসো কেন। এত বছরের বই একসঙ্গে রাখাটা ইজ নো জোক, সমস্যা তৈরি হয়। এখান থেকে আপনারা অপ্রয়োজনীয় জিনিসগুলো পূজাবার্ষিকী থেকে ছেটে ফেলতে পারবেন। আর অ্যাকচুয়াল যে ক্রিম, সেটা আপনি একদম বহুদিন ধরে রাখতে পারবেন। আমার কাছে এখানে বেশ কিছু, এখানটাতে নেই, ওই ঘরে উপরে তোলা রয়েছে। আমার কাছে শারদিয়া কিছু আছে যেগুলো 30, 40 বছরের উপর, তারও 50 বছরের পুরনো। 50 বছর আই এম নট শিওর, বাট 40 বছরের বেশি পুরনো তো ডেফিনেটলি আছে। 40 কেন, হ্যাঁ 50 বছরের পুরনোও আছে আর কি, বাঁধানো রয়েছে আর কি, সেগুলো সবই। তো এইটাই এই ভিডিওতে বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে বলতে পারেন, এটা বেশ একটা ইউনিক জিনিস। কম টাকায় বেশি বই পড়ার, বেশি বই সংগ্রহে রাখার একটা বেশ দারুণ ব্যাপার। এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, আর পরের ভিডিওতে দেখা হবে। ভালো ভালো বই পড়তে থাকুন। বাই।